উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনে একমত হয়েছেন সব রাজনৈতিক দল। সোমবার সকালে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে 10ম দিনের সংলাপে এই সিদ্ধান্তে পৌঁছায় দলগুলো। একই সাথে জরুরি অবস্থা জারিতে যেন বিরোধীদের দমন পীড়ন না হয় সে বিষয়ে ঐক্যমত্য হয়েছে। সংশোধন করা হবে সংবিধানের 141 ধারা। এদিকে সংলাপে সাংবিধানিক কাউন্সিল গঠনের বিরোধিতা করেছে বেশিরভাগ দল। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের সংস্কার আলোচনা। উপজেলায় অধস্তন আদালতে স্থাপনের প্রস্তাবে একমত হয় সব রাজনৈতিক দল। ন্যায় বিচার নিশ্চিত, মামলার চাপ কমাতে এ প্রস্তাবে সমর্থন দিয়েছে তারা। এছাড়া জরুরি অবস্থা জারি যেন বিরোধী মতকে দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিতের বিষয়েও একমত সবাই। এটা অপব্যবহার যেন না হয়, অতীতে যেভাবে অপব্যবহার হয়েছে রাজনৈতিক দলের আন্দোলন নিপীড়ন দমন নিপীড়নের কাজে ব্যবহৃত না হয়। এমনকি আমরা বলেছি সোশ্যাল মুভমেন্ট বা অধিকার আন্দোলনের ক্ষেত্রেও যাতে এই ধরনের কোনো অপব্যবহারের ঘটনা না ঘটে। কমিশনের তরফ থেকে বলা হয়েছে যাতে রাজনৈতিকভাবে জরুরি অবস্থা কোনো অপব্যবহার না করতে পারে সে ব্যাপারে যেন একটা ডিরেকশন এই মত উল্লেখ করা হয়ে থাকে। বিএনপি বলছে বিচার বিভাগের সাথে আলোচনা করে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে হবে। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সংবিধানের 141 ধারা সংশোধনের বিষয়ে একমত দলটি। একই জটিলতা যাতে সামনে আবার না পড়তে হয় সেজন্য আমরা বলেছি বিচার বিভাগের সাথে আলোচনা করে তাদেরকে সম্পৃক্ত করে এবং সেই সম্পৃক্ততার মধ্য দিয়ে যাতে একটা সমাধানে আসা যায় সেজন্য তাদের সাথে আলোচনা করতে হবে। সেই আলোচনার দায়িত্ব আমরা বলেছিলাম জাতীয় ঐক্য কমিশনের এবং সরকারের। কমিশনের সহসভাপতি জানান সংলাপে এনসিসি গঠনের বিরোধিতা করেছে বেশিরভাগ দল। কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না বলেও জানান তিনি। আপনাদের বক্তব্য, আপনাদের আকাঙ্ক্ষার সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায়। আমি বারবার বলেছি, যখন দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে একমত হব না। দিনব্যাপী সংলাপে বিএনপি জামাত সহ অংশ নিয়েছে অন্তত 20টিরও বেশি রাজনৈতিক দল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুরে নাটোরে জুলাই স্মরণে পদযাত্রা কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দেন তিনি। সন্ধ্যায় সিরাজগঞ্জে পদযাত্রা করেন এনসিপির নেতারা। সোমবার দুপুরে নাটোরের ঢালানতৌকিয়া বাজার থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্থানে পথসভা শেষে মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে সমাবেশ করে দলটি। সেখানে জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে, এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। সন্ধ্যায় সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তির স্তূপানে পথসভা করে এনসিপি। সেখানে দলটির আরেক নেতা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। প্রশাসনের কাছে বলবো, প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সিরাজগঞ্জের মাটিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান নিশ্চিত করতে হবে। আপনারা জনগণপন্থী সিএসপি হন, কারণ দিন শেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা। পরে পাবনার আব্দুল হামিদ রোড শহীদ চত্বরে পথসভা করে দিনের কর্মসূচি শেষ করে এনসিপি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী সংসদ নির্বাচনে বিএনপি 38.76% ভোট পাবে বলে মনে করছে তরুণরা। পরের অবস্থানে 21.45% ভোট পাবে জামায়াত ইসলামী। সোমবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমি মডেলিংয়ের জরিপে এমন তথ্য উঠে এসেছে। সানেমের জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করে অন্য ধর্মীয় দলগুলো পাবে 4.59% ভোট।
তবে নতুন দল এনসিপি পেতে পারে 15.84%। এছাড়া জাতীয় পার্টি পাবে 3.77% এবং অন্যান্য দল পাবে 0.57% ভোট। জরিপ অনুযায়ী এনসিপির প্রতি নারী ভোটারদের সমর্থন পুরুষদের তুলনায় কিছুটা বেশি। সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পেতে পারে 15.02% ভোট। জরিপে অংশ নেন 15 থেকে 35 বছর বয়সী 2000 মানুষ। প্রবল স্রোতের কারণে শরীয়তপুরের জজিরায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের বাঁধ ধস নেমেছে। নদীগর্ভে বিলীন হয়েছে বাঁধের প্রায় 150 মিটার অংশ। সোমবার বিকেলে উপজেলার পূর্ব নওডোবার মঙ্গল মাছের ঘাট এলাকায় এই ভাঙন শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত বছরের নভেম্বরে নওডোবা এলাকায় 100 মিটার বাঁধ ধসে গেলে 2,87 লাখ টাকা ব্যয়ে তা পুনর্নির্মাণ করা হয়। সেই সংস্কার করা এলাকায় দুটি স্থানে 7 ও 8 জুন 200 মিটার অংশ পদ্মা নদীতে ধসে পড়ে। সোমবার বিকেলে একই স্থানে আবারও ভাঙন শুরু হয়। ভাঙনের কারণে মঙ্গল মাছের ঘাট বাজারের 5টি ব্যবসা প্রতিষ্ঠান, 2টি বসতঘর ও একটি কালভার্ট নদী গর্ভে বিলীন হয়েছে। বাঁধের পাশের অন্তত 20টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে স্থানীয়রা। দোকানপাট নদীগর্ভে চলে গেছে অলরেডি 3-4টা, আর 10-15টা ঘরের মতো আছে যারা ভেঙে চিরা নিয়ে গেছে। মাল সামানা সব নদীতে নিয়ে যেতেছে। একটা মানুষ আমরা পরিচিতি কিভাবে বাঁচবো? বর্তমানও ভাঙন অব্যাহত আছে। প্রায় 20-30টা বাড়ি প্রস্তুতি নিতেছে, সবাই মাল সামানা সরিয়ে দূরে নিয়ে যেতেছে। আর এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর হোসেন, এই ধসের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কি বলেছে এবং এলাকাবাসী এখন কতটা ক্ষতির মুখে? গতকাল 3:30টার দিকে ভাঙন শুরু হয়। পরে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে একাধিকবার কথা বলি। তিনি যেমনটা জানিয়েছেন যে ভাঙন অব্যাহত আছে, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলবে। রাতে জিও ব্যাগ ফেলতে পারেনি বৃষ্টির কারণে, আজ সকাল থেকে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করবে। তবে গতকাল থেকে আজ কিন্তু ভাঙনের তীব্রতা একটু কম। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যতটুকু জেনেছি যে পদ্মা সেতুর পূর্ব পাশ থেকে একদম আলমখার কান্দি পর্যন্ত নাওডোবার যে জিরো পয়েন্ট আছে, এখানে 2 কিলোমিটার একটি বাঁধ নির্মাণ করা হয়, যে বাঁধটির নাম রাখা হয় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ। এই বাঁধটি কিন্তু গত বছরের নভেম্বরে কিন্তু 100 মিটার ভেঙে যায়, নদীগর্ভে তলিয়ে যায়। পরবর্তীতে কিন্তু এই তারা জিও ব্যাগ ফেলে ওই ভাঙন রোধ করে। পাশাপাশি কিন্তু গত মাসেও কিন্তু আবার এই 100 মিটারের কিছু অংশ ভাঙে এবং অন্য জায়গায় দেখা গেছে যে প্রায় 2টি স্থানে 200 মিটার পর্যন্ত নদীগর্ভে চলে যায়। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং করলেও পরবর্তীতে দেখা যায় গতকাল 3:30টার দিকে কিন্তু আবার ভাঙন শুরু হয়। আমরা যতটুকু জেনেছি যে ভাঙনে কিন্তু 5টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে যায় এবং পাশাপাশি কিন্তু বসত ভিটা 2টি নদীগর্ভে চলে যায়। এছাড়া একটা কালভার্টও কিন্তু নদীগর্ভে চলে যায়। এছাড়া আমরা দেখেছি ওইখানে প্রায় 20 থেকে 30টি বসতঘর ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয়রা সরিয়ে নিয়েছে। এর মধ্যে কিন্তু ভবনও রয়েছে। পাশাপাশি তাদের সাথে আমরা কথা বলেছি যারা ভাঙনের শিকার হয়েছেন, তারা বলেছেন যে দ্রুত যদি ভাঙন রোধে ব্যবস্থা না নেয় পানি উন্নয়ন বোর্ড, তাহলে কিন্তু এই যে নাওডোবা ইউনিয়নটি রয়েছে, এই ইউনিয়নটি কিন্তু নদীগর্ভে চলে যাবে শীঘ্রই। এজন্য তাদের একটাই দাবি যে দ্রুত যেন ভাঙন রোধ করা এবং টেকসই যেন একটি বেড়িবাঁধ তৈরি করা হয় ওইখানে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই ভাঙন রোধে কিছুক্ষণ পরেই তারা জিও ব্যাগ ডাম্পিং করবেন এবং ভাঙন রোধ করবেন, কিন্তু স্থায়ী বেড়িবাঁধের বিষয়ে তারা কিন্তু আমাদের কিছু জানাননি। আমরা দেখেছি ওইখান থেকে স্থানীয় যে লোকজন আছে এবং অন্য ইউনিয়ন থেকে লোক এসে কিন্তু এই যে বাড়িঘরগুলো সরিয়ে নিচ্ছে, সহযোগিতা করছে। আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও কিন্তু পরিদর্শন করেছেন। তো স্থানীয়দের যে একটি দাবি যে স্থায়ী একটা বেড়িবাঁধ হোক এবং ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এই ছিল ভাঙন নিয়ে সবশেষ। পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধে ধস নেমেছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সগীর হোসেন।
মেট্রো রেল স্টেশন এলাকায় দোকান বসানো নিষেধ, কিন্তু তা মানা হচ্ছে না। মিরপুর, শাহবাগ, সচিবালয়, মতিঝিল সহ বেশিরভাগ স্টেশনে চলছে রমরমা ব্যবসা। এসব দোকানের বিদ্যুৎ সংযোগও চরম ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ঝক্কি ঝামেলা কম, তাই দ্রুত জনপ্রিয় হয়েছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী। আমার চারপাশে দেখলে বাজার মনে হলো এটি আসলে মিরপুর 10 নম্বরের মেট্রো স্টেশনের নিচের চিত্র। এরকম অসংখ্য অবৈধ দোকানের কারণে সঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে বেগ পেতে হয় যাত্রীদের। যদিও প্রতিটি স্টেশনে মেমাটি পুলিশ রয়েছে। মেট্রো রেলের যাত্রীদের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটপাতের ব্যবসা। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে স্টেশনের নিচে বসছে অবৈধ এসব দোকান। ছিন্নমূলের উৎপাত আর অটোরিকশায় বিরক্তি তো রয়েছেই। প্রথমে দেখলাম 2-1টা দোকান আছে, এখন আস্তে আস্তে এখন তো পুরোপুরি জায়গাগুলো দখল করে এসেছে। এতে যাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে। মেট্রো ট্রেনের উপরের টুকটাও অনেক সুন্দর, আর নিচের টুকে যে এগুলো দোকানের কারণে ভ্যানের কারণে নোংরা লাগে। অভিযোগ স্বীকার করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বলছে এরই মধ্যে 2 জন ম্যাজিস্ট্রেট পাওয়া গিয়েছে। 1 মাসের মধ্যে আরও 4 জন যোগ দিবেন। শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন আমরা 2 জন আমাদের কাছে পেয়েছি আমরা, আর বাকি 4 জন আমরা ইন্টারনালি অ্যাপ্রুভাল প্রসেস আছে, যেটা হয়তো মাসখানেক লাগবে আমাদের। তাহলে এক সময় গিয়ে 6 জন দাঁড়াবে আমাদের, তখন আমরা রেগুলার বেসিস এই মোবাইল কোডটা চালু করতে রাখতে পারবো। মেট্রো রেলের স্টেশন এলাকা পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনকে আরও তৎপর হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুনের চেয়ে জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত মাসে দিনে গড়ে 200 জন আক্রান্ত ছিলেন। সেখানে চলতি মাসে 7 দিনের হিসাবে গড়ে আক্রান্ত 357 জন, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এদিকে সোমবার এই রোগে আক্রান্ত 492 জন হাসপাতালে ভর্তি হন, যা এ বছরের সর্বোচ্চ। একদিনে মৃত্যু হয়েছে 3 জনের। এমন বাস্তবতায় জরুরি পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। সাধারণত জুলাই থেকে শুরু হয় ডেঙ্গুর মৌসুম। এ ধারাবাহিকতা রাখতেই যেন মাসের শুরু থেকেই পরিস্থিতি ভয়াবহ। 7 দিনে আক্রান্ত 2500, মারা গেছেন 6 জন। এর মধ্যে 3 জনের মৃত্যু হয় সোমবার। এ নিয়ে চলতি বছর প্রাণহানি 48 জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 1354 জন। এই মশা তো উঠতে থাকে, রাত্রে ঘুমাইলে মশার ভিতরে মশারি টানাইলেও কাজ হয় না, মশা ঢুকে পরে। অত বেশি ভালো না। আমরা আসছিলাম যেদিন বৃহস্পতিবার দিন 161 নিয়ে ভর্তি হয়েছিলাম, 161,000। তো আজকে আরও একটু কমে গেছে, 110,000 হয়েছে। কিন্তু মেজর যে অনেকগুলো ওষুধ যেগুলো হচ্ছে সাধারণত সাপ্লাই দেওয়ার কথা, সরকারিভাবে অনেকগুলো অ্যাভেলেবেল থাকার কথা, কিন্তু সেগুলো নাই, অর্থাৎ ওষুধের সংকট আছে। বিশেষজ্ঞরা বলছেন দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। কার্যকর পদক্ষেপ না নিলে চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। বৃষ্টিপাত সারা দেশ জুড়ে হচ্ছে 1, 2 নম্বর ইতিমধ্যেই এডিস মশা সারা দেশ জুড়ে ছড়িয়ে গেছে গত 5-7 বছরে, এবং আমাদের ডেঙ্গু ভাইরাসও আনুপাতিক হারে ছড়িয়েছে। তার মানে হলো এখন আর শুধু ঢাকা সিটি কর্পোরেশন বা আমাদের সিটি কর্পোরেশনগুলোতে মনোযোগ দিলে হবে না, এখন আমাদের চিন্তা করতে হবে সারা দেশ জুড়ে। পরিস্থিতি সামাল দিতে ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ শুরুর কথা বলছে স্থানীয় সরকার বিভাগ। আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি, মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোড যদিও সমাধান নয়, আমরা চাচ্ছি মানুষকে সচেতন করে সকলকে একত্র করে এই কাজটা করার জন্য। সারা দেশেই আমরা ইউনো, জেলা প্রশাসক, আমাদের প্রশাসকদেরকে নির্দেশনা প্রদান করেছি। এখন থেকে মেসিভ প্রোগ্রাম করে মানুষকে সচেতন করে ওষুধ যেখানে দেওয়া দরকার সেখানে দিবে। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 12,763 জন। এদের 66% পুরুষ আর 34% নারী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে লিভার রোগে আক্রান্তদের 25%ই ভুগছে সিরোসিস ও ক্যান্সারের মতো জটিলতায়, যদি অন্যান্য দেশে এই হার 10%। অতিরিক্ত শর্করা গ্রহণ আর পরিশ্রমের অভাব লিভারের ক্ষতি করছে বেশি। রোগ নিয়ে অসচেতনতা আর অনিয়মের জীবন জটিলতা বাড়াচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। 1 মাস ধরে শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি 35 বছরের শহীদুল ইসলাম। পটুয়াখালীর এই বাসিন্দা হঠাৎ অসুস্থ হলে পরীক্ষায় জানা যায় লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি। 1-1.5 মাস আগে যখন ঢাকা আসছে তখন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে তার লিভার ক্যান্সার এবং টিউমার হয়েছে। একই ওয়ার্ডে আছেন গোপালগঞ্জের এ যুবকও।
1.5 মাস আগে জন্ডিস ধরা পড়লে ঢাকায় আসেন, জানতে পারেন লিভার ভালো নেই। একটু সুস্থ হয়েছে, ফিরে বাড়ি আনছি, 1 সপ্তাহ পরের থেকে আরো অসুস্থ। চিকিৎসকরা বলছেন খাদ্যাভ্যাস আর অলসতা লিভার রোগের অন্যতম কারণ। এছাড়া পরিবারের সদস্যদের মাধ্যমে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। অন্তর্বিভাগের রোগীদের ক্ষেত্রে আমরা বি ভাইরাস রেটের রোগী বেশি পাই। এরপরেই আমাদের যেই স্থানটা দখল করে আছে দ্বিতীয় স্থানে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার জনিত লিভার সিরোসিস, এবং এই সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। ফ্যাটি লিভারকে আমার নির্ণয় হওয়ার পরে প্রথম কাজই হচ্ছে আমার এই ফ্যাটি লিভারটা কি অ্যাডভান্স হবে নাকি আমি এই জায়গায় স্থিতিশীল থাকবো, আমার ক্ষতি হবে না। এইটা নির্ণয় করতে পারলে আমরা অনেক মানুষই কিন্তু আমরা এই আতঙ্ক থেকে বেঁচে যাব। লিভার রোগ নীরব ঘাতক। চর্বি জমা হয়ে এই অঙ্গের কার্যক্ষমতা কমতে থাকে। এছাড়া কোমরের মাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে ওজন কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যদি দেখা যায় যে আমার লিভার ডিজিজটা অ্যাডভান্স অথবা সাথে কমপ্লিকেশন আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল হাইপারটেনশন আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ লিভার ডিজিজ আছে, প্রেগনেন্সি আছে, তখন আমি স্পেশালিস্টের কাছে যাব। তার কাছে গেলে তখন আমার পুরো অ্যাসেসমেন্ট হবে এবং আমি কী আমার চিকিৎসার প্রয়োজন হবে। মূল কথা হচ্ছে এখানে কিন্তু চিকিৎসার চাইতো আমার জীবনযাত্রার মান পরিবর্তন করা, লাইফস্টাইল মডিফিকেশন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে লিভারের জটিলতায় ভুগছে 4 কোটিরও বেশি মানুষ। তবে বহু মানুষ জানেনই না তারা এই মরণ ব্যাধিতে আক্রান্ত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোরো ধানের চেয়ে খরচ অর্ধেক হয় দেশের বিভিন্ন এলাকায় আউশ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। প্রতি বছরই বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা। আবহাওয়া বিরূপ না হলে এই মৌসুমে ভালো লাভের আশা চাষিদের। তবে শ্রমিক খরচ ও সারের দাম নিয়ে বিপাকে তারা। মেহেরপুরে পর্যাপ্ত বৃষ্টি হয়, এবার বাড়তি সেচ খরচ গুনতে হয়নি চাষিদের। বিঘা প্রতি 20 থেকে 22 মণ ধান পাওয়ার আশা তাদের। তবে শ্রমিক খরচ ও সারের দাম কম হলে আরও বেশি লাভ হতো বলছেন কৃষকরা। আউশ ধানে খরচ কম, এটা ঠিক যে উপর বৃষ্টির কারণে, কিন্তু বর্তমানে সারের যে বাজার, যে দাম, এতে চাষি কেউই ঠিক নাই। আচ্ছা, ধান বেচতে ধানের দাম পাইছে না, জন খরচ বেশি, সার দোকানে গেলে সারের দাম বেশি। জেলায় এবার 22,000 হেক্টর জমিতে 76,323 মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 12,000 কৃষককে আমরা বিনামূল্যে আউশ ধানের বীজ এবং সার দিয়েছি। এটা পাওয়াতে কৃষক ভাইগণ উপকৃত হবেন এবং অল্প খরচে তারা আবাদ করতে পারবেন। নেত্রকোনায় এর আগে 1,200 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে 650 হেক্টর বেড়ে 1,850 হেক্টর জমিতে চাষাবাদ চলছে। ব্রি 48, ব্রি 49 সহ উপসি জাতের ধানের চারা রোপণ করছেন কৃষক। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা তাদের। কৃষি অফিসের সহযোগিতা এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা আউশ ধান রোপণ করছি। এখন যদি আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো ফলন পাবো। লক্ষ্যমাত্রার 50% বেশি জমিতে রোপণ শেষ হয়েছে জানায় কৃষি বিভাগ। ভালো ফলনের জন্য চাষিদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করছেন কর্মকর্তারা। কৃষি বিভাগ থেকে যাতে আউশ ফসলের আবাদটি বৃদ্ধি করা যায়, এজন্য সরকারিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা সহযোগিতা দিয়ে থাকি। এর ফলে দেখা যাচ্ছে আমাদের এই জেলায় আউশাবাদী জমির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলায় এবার 8,120 মেট্রিক টন আউশ ধান উৎপাদনের আশা করা হচ্ছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল মহানগরীতে চলাচলকারী 3 হুইলারের মধ্যে বেশিরভাগেরই নেই নিবন্ধন। এর মধ্যে সিটি কর্পোরেশনে তালিকাভুক্ত 7,500 নিবন্ধিত যানের নবায়ন হয়নি 4 বছর ধরে। সিটি কর্পোরেশন বলছে জনবলের অভাবে এসব কার্যক্রম স্বাভাবিক রাখা যাচ্ছে না। 68 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় চলে প্রায় 25,000 থ্রি হুইলার। এর মধ্যে পুলিশ ও বিআরটিআই নিবন্ধিত 5,000 আর সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত 7,620টি। সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত সিএনজি অটোরিকশার লাইসেন্স নবায়ন হয়নি 4 বছর। এতে বকেয়া পড়েছে 10 কোটি টাকা। পর্যাপ্ত জনবলের অভাবে বকেয়া আদায় ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছেন কর্মকর্তারা। যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দরকার, ম্যাজিস্ট্রেট স্যার আমাদের নাই। এই পথটা আমাদের শূন্য বিধায় আমরা রাস্তায় সেরকম সুফল বয়ে আনতে পারছি না। পাশাপাশি 8-10টা স্পটে যে স্পটগুলো নিয়ন্ত্রণ করতে পারলে অবৈধ গাড়িগুলো নিয়ন্ত্রণ করা যাবে, সেই জনবল এবং ম্যাজিস্ট্রেট আমাদের নাই। লাইসেন্স থাকলেও ভোগান্তির কারণে নবায়নে আগ্রহ নেই চালকদের। যদি নবায়ন করে তারপরও পুলিশে ধরে, মামলা দেয়, এই জন্য হয়তো অনেকে করে না। নবায়ন করে আমাদের লাভ কি বলেন? আমাদের সবার ড্রাইভারের একই প্রশ্ন যে আমাদের নবায়ন করলেও আমাদের পুলিশে ধরে আর না করলেও ধরে, তাহলে আমরা নবায়ন কেন করব?
সিটি কর্পোরেশন বলছে অভিযান জোরদার করা গেলে লাইসেন্স নবায়নের প্রবণতা বাড়বে, আর পুলিশ বলছে নিয়মিত অভিযান চলছে। ট্রাফিক বিভাগ যে আছে, ট্রাফিক পুলিশের যে ডিসি আছে, তার সাথে আমরা কথা বলেছি যে এই বিষয়গুলো ধরার জন্য। তারাও ধরছে, মানে তাদের সাথে কথা কয়, তারা প্রতিনিয়ত ধরছে, কিন্তু ধরার পরিমাণ হয়তো আরও একটু বাড়াতে হবে। এখন যেভাবে বাড়ছে এতে অবৈধগুলো প্রচুর পরিমাণে চলাচল করছে। সিএনজিগুলো যেগুলো সবুজ সিএনজি যেগুলো আগে নেওয়া ছিল, সেগুলো আমরা কিন্তু জরিমানা করছি, এবং জরিমানা বেশি হয়ে গেলে তখন তারা আবার কিন্তু একটা ওই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গত মাসে অভিযান চালিয়ে অবৈধ যানবাহন থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরে পদ্মা নদীতে 22 একরের বেশি জমিতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারার অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীর প্রবাহ ও গতিপথ বদলে নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি হবে। আর জেলা প্রশাসনের দাবি, সবার মতামত নিয়ে বালুমহাল ঘোষণার প্রক্রিয়া চলছে। শরীয়তপুরের পদ্মা নদীর ভাঙনে গত 10 বছরে ঘরবাড়ি হারিয়েছে অন্তত 20,000 পরিবার, নিঃস্ব হয়েছেন নদীর তীরের বহু মানুষ। এবার বালুমহল ইস্যু নিয়ে নতুন শঙ্কায় তারা। সম্প্রতি পদ্মা নদীর 77 নম্বর কাছিকাটা মৌজার 22.63 একর জমি বালুমহল ঘোষণার প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। ইজারা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ ও বিভাগীয় কমিশনারের কাছে অনুমতির চিঠিও পাঠানো হয়েছে, যার বিরোধিতায় নদীর তীরের বাসিন্দারা। যদি বালু কাটার অনুমতি সরকার দেয় তাহলে আমাদের জমি জামা সবকিছু ভেঙে যাবে। নদী ভাঙনের শিকার হয়ে যাচ্ছে প্রতি বছর। সেই ক্ষেত্রে যদি এই বালুমহলকে ইজারা দেওয়া হয়, তাহলে শরীয়তপুরবাসীর এই নদীর পাড়ে যাদের বসবাস তারা গৃহহীন হয়ে যাবে। হাইড্রোগ্রাফিক জরিপ শেষ করে নদীর গতিপথ ও স্রোত নিরূপণের পর এই বিষয়ে সিদ্ধান্তের পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের। আর জেলা প্রশাসন বলছেন, সবার মতামত নিয়ে বালুমহল ঘোষণার প্রক্রিয়া চলছে। হাইড্রোগ্রাফিক সার্ভে, এই সার্ভে করার পরেই মূলত হচ্ছে অ্যাকচুয়াল অবস্থাটা ভালোভাবে বোঝা যাবে যে এটা চরটা অপসারণ করলে তীরের প্রতি কী ধরনের নেগেটিভ আর পজিটিভ কোন ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে দেই, তারপর হচ্ছে আপনার জেলা প্রশাসনের যে সরকারি ওয়েবসাইট, তারপর ইউনোসাবদের যে যাদের সরকারি ওয়েবসাইট, এইসব জায়গায় দেওয়া হয়েছিল আর কি। এদিকে সেতু উপদেষ্টা জানান, গত 10 বছরের পানি প্রবাহ ও নদীর স্রোত পর্যালোচনা করে বালুমহল ইজারা হবে। গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে এই অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। ভাঙন ঠেকাতে গত 5 বছরে শরীয়তপুরে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে একাধিক বাঁধ নির্মাণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘ 23 বছর শিকলবন্দি জীবনযাপন করছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার শেফালী খাতুন নাসরিন। অর্থভাবে তার চিকিৎসা করতে পারছেন না অসহায় পরিবার। মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বিধবা রমেসা বেগম। শিকলবন্দি শেফালী খাতুন নাসরিনকে নিয়ে এভাবেই প্রতিদিন কাজে যেতে হয় মা রমেসা বেগমকে। পরের বাড়িতে কাজ করার সময় গাছে বেঁধে রাখা হয় তাকে। কাজ শেষে আবার একইভাবে নিয়ে আসা হয় বাড়িতে। 7 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নাসরিন। এরপর 23 বছর ধরে শিকলবন্দি জীবন তার। পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলেও অর্থাভাবে তা শেষ করা যায়নি। 2.5 বছর আগে মারা যান পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা সোহরাব হোসেন। এরপর নাসরিনকে নিয়ে চরম অসহায় হয়ে পড়েছেন তার মা। আমার বাপ মারার পর আমি আর পেটের খাদ্য জোড়াতে পারি না, আর ওষুধপাতি খাওয়া খাই না। আমি বড় অসহায় মধ্যে আছি, মানে চিকতে ঢুকার পারে কষ্ট মষ্ট করে আসছি। নাসরিনের চিকিৎসায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। সাহায্য সহযোগিতা ওইরকম করার মতো কেউ করে না, দেহার মধ্যে হ্যাঁ না। এখন আমরাও গরিব মানুষ, আমরাও দিন কামাই করে দিন খাই। সরকারের সেটি আবেদন, তার জন্য চিকিৎসা করার জন্য কিছু টাকা পয়সা তার জন্য বলতে করে। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে আর যে বিভিন্ন ভাতার আওতায় তাকে আনার জন্য। পাশাপাশি আমাদের ভিডব্লিউবি থেকে তাই ওই মেয়ের মাকে সহযোগিতা করার জন্য এবং অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা ওই পরিবারকে দেওয়ার
চেষ্টা করব। নাসরিনের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে মা রমেশা বেগমের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।